স্বাগত মুক্ত চিন্তায়। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে টিভি স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরে ফোন করে। ফুটপাত মানে হাঁটা পথ আছে কি ঢাকা শহরে? এক বিরাট প্রশ্ন। জরিপ বলে রাজধানীর 168 কিলোমিটার হাঁটা পথের 108 কিলোমিটারই অবৈধ দখলে। অবশ্য জরিপ এটা বলেনি এই দখলদারিত্বে ঠিক কারা। শুধু কি হকারদের দখলে ঢাকার হাঁটা পথ? বোধ করি না। সরকারি দলের নানা সহ আর ভাতৃপ্রতিম সংগঠন থেকে শুরু করে পাড়া মহল্লার নানা প্রভাবশালী থেকে শুরু করে খোদ সিটি কর্পোরেশনও তো ফুটপাতের দখলদার। ঢাকার রাস্তায় যারা চলেন তারা প্রত্যেকেই জানেন ফুট ওভারব্রিজগুলোর প্রায় সবগুলোই দখল করে আছে ফুটপাতগুলো। ওঠানামার সিঁড়ি সোজা গিয়ে নেমেছে হাঁটা পথে, তাই অগত্যা মনুষ্যজন হাঁটছেন প্রধান সড়ক দিয়ে। আর হকারদের কথা তো বলাই বাহুল্য, তাদের দোকানপাট যেভাবে গড়ে উঠেছে তাতে বোঝারই উপায় নেই তারা অবৈধভাবে গেড়েছেন ডেরা। এই জন্য তাদেরই সম্পত্তি, তাই তো তাদের উচ্ছেদ করতে গিয়েও খোদ ঢাকার রাস্তার মালিকদের হতে হয় গলদঘর্ম, এমনকি হতে হয় পিছপাও। আবার এই দখল মুক্ত তো পিঠ দেখালেই আবার হয়ে যাচ্ছে বেদখল। তাহলে এভাবে কি চলতে থাকবে? সমাধান কি সুদূর পরা হতো? এমন প্রেক্ষাপটে আজ আমাদের মুক্ত চিন্তার আলোচ্য ফুটপাত তুমি কার? আলোচনা করতে স্টুডিওতে আজকের অতিথি ডক্টর আক্তার মাহমুদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। তার সঙ্গে আপনাকে এবং দর্শকদেরকে জানিয়ে রাখি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিফ অ্যাস্টেট অফিসার খালিদ আহমেদ আমাদের সঙ্গে এই স্টুডিওতে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি অপারগতা প্রকাশ করেছেন এই অনুষ্ঠানে আসতে। আমরাও নিরুপায়, আমরা ডক্টর আক্তার মাহমুদের কাছ থেকে সবকিছু শুনতে চাই। তবে শুরুতে ঢাকার ফুটপাত দখল নিয়ে আমাদের একজন সহকর্মীর প্রতিবেদন আছে, সেটি আমরা একটু দেখে, দাউদ খানের প্রতিবেদন দেখে তারপর আমরা আলোচনায় যাব। রাজধানীর তেজগাঁওয়ের এই ফুটপাতটিকে রীতিমতো বাড়িঘর বানিয়ে ফেলেছে কিছু দখলদাররা। ছোট ছোট দোকানে ভরপুর এই জায়গায় একটি পায়ে হাঁটার পথ যে রয়েছে তা বোঝাই মুশকিল, তাই বাধ্য হয়েই মূল সড়ক দিয়ে হাঁটছে পথচারীরা। ফুটপাত দুই পাশে আছে কিন্তু মানুষ রাস্তাতে হাঁটা বাঁচতেছে। আমাদের তো হাঁটা চলার কষ্ট হইতেই আছে, কারণ এটার জন্য তো কোনো প্রতিবাদ আমরা করলেও লাভ হবে না আমাদের। সরকার যদি আমাদেরকে নির্দিষ্ট একটা জায়গা করে দেয় তাহলে আমাদের ফুটপাতে ব্যবসা করার দরকার নেই। বাণিজ্যিক এলাকাগুলোর অবস্থা আরও নাজুক। মূল সড়কের দুই পাশ দিয়ে রাখা হয়েছে রিকশার দীর্ঘ সারি, আর ফুটপাতে গড়ে তোলা হয়েছে স্থায়ী গ্যারেজ। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে রাজধানী থেকে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি কর্পোরেশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র হকার উচ্ছেদ করেই কি এই সমস্যার সমাধান করা সম্ভব? কারণ বেশিরভাগ ফুটপাত দখলে রয়েছে এরকম ছোট ছোট গ্যারেজ কিংবা টং দোকানগুলোর অধীনে। রাস্তা সংকুচিত হবার ফলে প্রতিনিয়তই মূল সড়ক ধরে হাঁটেন স্কুলের শিক্ষার্থীরা। এতে করে যে কোনো সময় ঘটতে পারে সড়ক দুর্ঘটনা। প্রতিদিন এইভাবে যাই রাস্তায় গ্যারেজ আর দোকানের জন্য। গাড়িগুলো রাখা হয়, রিক্সা রাখা হয় দেখে আমরা ফুটপাত হাঁটতে পারি না। শুধু রিকশার গ্যারেজ নয়, আছে অবৈধ গাড়ি পার্কিং, সেই সাথে নির্মাণাধীন ভবনের নানা সামগ্রী রাখা হয় ফুটপাতের উপর। তাই দুর্ভোগে সাধারণ মানুষ। উপরে দিয়ে না হাইটা রাস্তা দিয়ে হাঁটতে হইতেছে, কারণ ফুটপাত সবাই ব্লক করে লাইছে দোকান দিয়ে। ফুটপাতের এই দোকানগুলো যদি উঠায় দিত তাহলে আমরা খুব সুন্দর মতো বাচ্চাদেরকে নিয়ে আবার বাড়ি পৌঁছে যেতে পারতাম। সমস্যার সমাধানে উচ্ছেদ অভিযান চালিয়েও সুফল পায় না দুই সিটি কর্পোরেশন। তাই সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনার কথা জানান নগর পরিকল্পনাবিদরা। এই নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে। এখন সিটি কর্পোরেশন সেগুলো যদি একটু খেয়াল করে পড়ে দেখেন বা বিশেষজ্ঞদের সাথে আলাপ করেন তাহলে কিন্তু সমাধান বের হয়ে আসবে। তবে উচ্ছেদের সময় পুনর্বাসনের কথা মাথায় রাখারও পরামর্শ দেন তিনি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ডক্টর আকরাম মাহমুদ, আপনার কাছে আসি। ঘটনা যেটি ঘটলো গত দুদিন আগে ঢাকায় একটি ফুটপাত দখল করার জন্য, তাও আন্ডারগ্রাউন্ড ফুটপাত গুলিস্তানে, সেটি সিটি কর্পোরেশন খোঁজ করতে গেল এবং সেখানে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে অস্ত্র পর্যন্ত উঁচিয়ে সেখানে হামলা করতে হলো, তারপরেও কিন্তু তাদেরকে উচ্ছেদ করা গেল না। তাহলে ফুটপাত কি একই রকম অবস্থায় থাকবে? ধন্যবাদ আপনাকে। আজকে আমি আপনাদের এই রিপোর্টটি দেখে এবং আপনার কথা শুনে যেটা আমার কাছে মনে হয়েছে, মানে আলোচনা খণ্ডিতভাবে হবে না। আমার মনে হয় আলোচনা করতে হলে পূর্ণাঙ্গ আলোচনাটা করতে হবে। এখানে তিনটি বিষয় আছে। একটা হচ্ছে ফুটপাতের বিষয়, সেটা হচ্ছে নগর পরিকল্পনায় ফুটপাত কেন প্রয়োজন, কতটা প্রয়োজন, এবং আমরা নগর পরিকল্পনাবিদরা ফুটপাতকে কিভাবে দেখি, এবং পরিবহন সেক্টরে
অর্থাৎ ট্রান্সপোর্টেশন প্ল্যানিংয়ের মধ্যে ফুটপাতটা কতটা জরুরি, এই আলোচনাটা। আরেকটা হচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ড, যেটাকে আমরা বলছি ইনফর্মাল অ্যাক্টিভিটিস। এই ইনফর্মাল অ্যাক্টিভিটিসের একটা অংশ হচ্ছে হকার, এবং হকারদের এই কর্মকাণ্ড অর্থনীতিতে মানে কিভাবে অবদান রাখে, এই একটা আলোচনা। আরেকটা আলোচনা হচ্ছে যে হকাররা যখন ফুটপাত দখল করে বিজনেস করে, তখন সেটাকে আমরা কিভাবে, অর্থাৎ সিটি কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটিগুলো, অন্যান্য শহরের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, তারা এটাকে কিভাবে ডিল করবে। ডক্টর আকরাম মাহমুদ, আমি তিনটা জিনিস সাবজেক্টগুলো শুনলাম, প্রতিবেদনও দেখলাম। আমাদের সঙ্গে লাকিলি আমরা পেয়ে গেছি টেলিফোনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের কাছে। আমি সাইদ খোকনের কাছে যাব, তার কাছ থেকে শুনে তারপর আপনার কাছে আসবো। জনাব সাইদ খোকন, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে আপনার কাছে একটু অভিযোগ করে রাখি, আপনার চিফ এস্টেট অফিসার আসার কথা ছিল, তিনি আসেননি। যাই হোক, এটা পরের কথা। যে ঘটনাটি ঘটলো গত দুদিন আগে, তারপরে আপনিও প্রেস কনফারেন্স করেছেন, আপনার দায়িত্ব নেবেন না, কিন্তু আপনারা চেষ্টা করছেন হয়তো ফুটপাত দখলমুক্ত করার জন্যে, হকার মুক্ত করার জন্যে, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আপনারা আসলে কতটুকু আগাবেন? আমাদের আপনার যে কার্যক্রম সেটা কন্টিনিউ আমরা করব, সেটা কার্যক্রম চলবে। আমরা যতক্ষণ না পর্যন্ত অবৈধ আপনার দখল মুক্ত করতে পারবো রাস্তা, ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। এবং আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ, যে কোনো ধরনের বাধা আসুক, যত ষড়যন্ত্রই আসুক, আমরা সকল অবৈধ স্থাপনা এবং অবৈধ রাস্তা দখল আমরা ইনশাল্লাহ মুক্ত করব। মেসেজ একেবারেই ক্লিয়ার, একেবারেই পরিষ্কার, এখানে বিন্দুমাত্র কার্পণ্য করা হবে না। কিন্তু আপনারা উচ্ছেদ অভিযান করার পরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু প্রায় দেখা যায় উচ্ছেদ করেন আপনারা, উচ্ছেদ করার পরে আবার তারা নতুন করে দখল করে ফেলে। এই আসলে দেখভালটা কে করবে? এটা আসলে যদি আপনার লোকাল পুলিশ স্টেশনের দায়িত্বে যারা আছেন, আমরা ইভিকশন কমপ্লিট করার পরে যদি দেখভালের দায়িত্বটা তারা নিতেন, আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যেত। তাদের আপনার লোকবলের অপ্রতুলতা থাকতে পারে কিংবা অন্য কোনো সমস্যা থাকতে পারে, আমরা কথা বলবো ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে এবং অন্যান্য সংস্থা যারা আছে, যৌথভাবে আমরা বিষয়গুলোকে নিরসনের চেষ্টা করব। ইভিকশন আমরা করি, আমাদের অনেক ঝামেলা ঝাঁকি পোহাতে হয়, আলটিমেটলি দেখা যায় যে ইভিকশন সকালে করে আসলাম, বিকেলে আবার সেই একই অবস্থা, কিংবা দুদিন পরে একই অবস্থা। তো এটার একটা স্থায়ী সমাধান থাকা প্রয়োজন। আমি মনে করি যে হাইকোর্ট থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, সেই সুস্পষ্ট নির্দেশনা যে সমস্ত সংস্থার প্রতি আপনার দেয়া ছিল, স্ব সংস্থা যদি উদ্যোগী হয়ে সেই নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন, আমার ধারণা কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং আমরা খুব সফলভাবে এটাকে সম্পন্ন করতে পারবো। জি, জনাব সাইদ খোকন, একটা জিনিস আমরা যেটা বলার চেষ্টা করলাম যে আসলে সিটি কর্পোরেশনের যেই ফুট ওভারব্রিজগুলো করা হয়েছে, সেগুলোর অধিকাংশই ফুটপাতের উপর গিয়ে নেমেছে এবং সে কারণে মানুষকে রাস্তার উপর দিয়ে চলতে হচ্ছে। এগুলো কি কোনো সমাধান করা সম্ভব? দেখুন, ল্যান্ডিং গুলো এবং আপনার যেখান থেকে উঠবে সেটা তো রাস্তায় দেওয়ার সুযোগ খুব কম। সেটাকে ল্যান্ডিং গুলো তো আসলে আপনার রাস্তার পাশে দিয়ে দিতে হবে, কোথাও ফুটপাতের উপরে রয়েছে, কোথাও একটু খালি জায়গার মধ্যে রয়েছে, জায়গার অপ্রতুলতা এবং বিভিন্ন সময় আপনার ল্যান্ডিং গুলো এরকম হতে পারে। তো সেগুলো আমরা যদি নির্দিষ্ট কোনো কমপ্লেইন থাকে, সেখানে আমরা চেষ্টা করে দেখতে পারি ল্যান্ডিং গুলোকে সরিয়ে দেওয়া সেই নির্দিষ্ট ফুট ওভার ব্রিজের মধ্যে করা যায় কিনা। স্পেসিফিক ভাবে যদি কেউ আমাদের কাছে আসেন এবং বলেন এখানে আপনার এই ল্যান্ডিং এ অবস্ট্রাগল সৃষ্টি হচ্ছে, এটাকে সরিয়ে এই জায়গায় দেওয়া সম্ভব, অবশ্যই আমরা বিষয়টাকে বিবেচনা করে দেখব। জি জি, আপনি যেটা বলছেন যে আপনারা এই যে ইভেকশন গুলো করার পরে যেটা ধরে রাখা যাচ্ছে না, সেটি লোকাল ডিএমপি কমিশনার বা ডিএমপি পুলিশের সঙ্গে কথা বলবেন। কথা তো আসলে অনেক বলা হচ্ছে, আপনি বলছেন যে হাইকোর্টের তরফ থেকে নির্দেশনা আছে এগুলো ফুটপাত দখলমুক্ত করতে হবে, কিন্তু আমরা কথা বলে বলে আর কত আসলে পেছাতে থাকবো সামনের দিকে? আসলে হাইকোর্টের নির্দেশনা যেটা রয়েছে সেটাকে যদি আপনার সঠিকভাবে
বাস্তবায়ন করা যায়। আমি দেখেছি সেখানে আপনার নির্দেশনাটা একেবারেই সুস্পষ্টভাবে রয়েছে। গুলিস্তান এলাকা থেকে সদরঘাট পর্যন্ত এই এলাকার ব্যাপারে, এর আশেপাশের এলাকার ব্যাপারে একেবারেই সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এবং সেগুলোকে যাদেরকে আপনার সেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত সংস্থা যদি একটু মনোযোগী হয় এবং আপনার নির্দেশিত কার্যক্রম শেষ করে হাইকোর্টকে আবার আপনার রিপোর্ট করে এবং তাদেরকে অবগতির জন্য তাদেরকে জানায়, এই প্র্যাকটিসটা যদি করা যায় আমার মনে হয় একটা স্থায়ী সমাধান সম্ভব হবে। জি, আরেকটা প্রশ্ন আমার জানার খুব দরকার, সেটি হচ্ছে যে হকার উচ্ছেদ বা অবৈধ দখল উচ্ছেদের বাইরে যে কাজগুলো হয়, ভবনগুলো তৈরি হয় সড়কের পাশে, তার অধিকাংশ যে কাজগুলো করার জন্য যে ইট, বালু, পাথর এগুলো সবকিছু ফুটপাতের উপর রাখা হয়, এগুলোর ব্যাপারে আপনাদের কোনো নির্দেশনা বা উদ্যোগ আছে? এখানে নির্দেশনা সুস্পষ্টভাবে রয়েছে, এগুলো একেবারেই আমরা টলারেট করি না। আমাদের নজরে আসলে আমরা জরিমানার ব্যবস্থা করি। তবে আমাদের সিটি কর্পোরেশন অ্যাক্ট 2009 যেটা রয়েছে সেখানে জরিমানার বিধানটা রয়েছে, কিন্তু জরিমানার পরিমাণটা অত্যন্ত কম। এটা যদি আইনকে সংশোধন করে আরো একটু কঠোরভাবে আপনার জরিমানা এবং শাস্তির বিধান করা যেত তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেশি সুফল পেতাম। জি, জনাব সাঈদ খোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবার আমরা একটু আলোচনা করবো ডক্টর আক্তার মাহমুদের সঙ্গে। আক্তার মাহমুদ, আপনি যেদিকে শুরু করেছিলেন 3 ধরনের পরিকল্পনার কথা বলেছিলেন এই ফুটপাথগুলোর ব্যাপারে, সেখানে সেটা নিয়ে আলোচনা আমি কন্টিনিউ করতে চাই। আমি যেহেতু সাঈদ খোকনকে পেয়েছিলাম, আমার কিছু প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করলাম। এবার আপনার সঙ্গে আসি, পরিকল্পনা মাফিক যেই কথাগুলো আপনি বলতে চাচ্ছিলেন। জি, আমি আলোচনার শুরুতে ফুটপাত নিয়ে কথা বলি, তারপর আমরা ধীরে ধীরে হকার নিয়ে কথা বলবো এবং তার উচ্ছেদ নিয়ে কথা বলতে পারবো। এখন ফুটপাত হচ্ছে এখন আধুনিক নগর পরিকল্পনার সব অপরিহার্য একটা অংশ। এখন আমরা পদচারী বান্ধব শহর চাই। আমরা এমন শহর চাই যেখান থেকে মানুষরা পায়ে হেঁটে তার বিভিন্ন গন্তব্যস্থলে যেতে পারে, এমন শহরকে কিন্তু আমরা এনকারেজ করি। ইউরোপিয়ান শহরগুলোকে দেখবেন একইভাবে, একই মডেলে আমরা স্মার্ট সিটির কথা শুনি, সেখানে কিন্তু পথচারী বান্ধব শহর তৈরির কথা এখানে বলা হয়। অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু আমরা চাই যে কার্বন এমিশনটা যেন কমে আসে, এটা ক্লাইমেট চেঞ্জে একটা বিরাট প্রভাব রাখে। আর পথচারী বান্ধব যে শহর হবে সেটাকে কিন্তু আপনার কাছে খুব আপন মনে হবে, নিজের শহর বলে, যেটাকে আপনি বিলং করতে পারেন। এবং দেখেন, আপনারা রিপোর্টে যে দেখিয়েছিলেন যে 180 কিলোমিটারের মতো বা 168 কিলোমিটারের মতো ফুটপাত আছে। এই স্ট্যাটিস্টিক্সটা আমার মনে হয় একটু ভুল আছে, ফুটপাতের পরিমাণ এখন আরেকটু বেশি আছে। ঢাকা শহরে, ঢাকা সিটি কর্পোরেশনে প্রায় 3000 কিলোমিটারের মতো রাস্তা আছে, তার মধ্যে মাত্র 2 ভাগের মতো আছে যেখানে ফুটপাত আছে। এখন আমাদের মনে রাখতে হবে যে যতগুলো রাস্তা আছে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট চলে, বিশেষত সবগুলো রাস্তায় আমরা চাই যে ফুটপাত থাকুক, বিশেষত পাবলিক ট্রান্সপোর্ট চলে এমন রাস্তায় প্রশস্ত ফুটপাত আমরা চাই। এবং প্রশস্ত কতটা প্রশস্ত, স্ট্যান্ডার্ড বলে বিভিন্ন ট্রান্সপোর্ট পলিসির যেসব স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড বলে পাশাপাশি যেন দুটো আপনার মানুষ হেঁটে যেতে পারে কমপক্ষে, এবং সেখানে 6 থেকে 8 ফুটের মতো প্রশস্ত রাস্তা থাকে। এখন রাস্তায় মানুষ ফুটপাতে কখন যাবে? যখন এটা নির্বিঘ্ন হবে, এটা কন্টিনিউয়াস হবে এবং এটা নিরাপদ মনে হবে। নিরাপদ না হলেও কিন্তু আবার যাবে না। এখন আমাদের ফুটপাতগুলোর অবস্থা কি দাঁড়ায়? আমাদের ফুটপাতগুলোর অবস্থা আমরা বিভিন্ন রিপোর্টেও দেখি, আমরা ব্যক্তিগত জীবনে যখন চলাফেরা করি তখন তার অবস্থা দেখি। একটা প্রধান বিষয় হচ্ছে যে এটা চলাচলের অযোগ্য হয়ে থাকে। এক কথা হচ্ছে যে একদিকে যেমন ফুটপাত নাই, যেখানে আছে সেগুলো কিন্তু ব্যবহারের যোগ্য থাকে না, সেখানে এটা ভাঙা থাকে, কখনো কখনো ম্যানহোলের ঢাকনা থাকে না, তারপরে সেখানে পানি জমা থাকে, এবং অনেক সময় যেটা হয় নির্মাণ সামগ্রী, বিশেষ করে নির্মাণ সামগ্রীর কথাটা এসছে, নির্মাণ সামগ্রী থাকে, দোকানের মালপত্র থাকে, যেখানে দোকানের ডিসপ্লের জন্য জিনিসপত্রগুলো ফুটপাতে রাখা হয়। ফলে একজন মানুষ কিন্তু মানে স্বাচ্ছন্দ্যে এই ফুটপাতটা ব্যবহার করতে পারে না। আমরা দেখি, একটা স্ট্যাটিস্টিক্স আমি বলি, আমাদের যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান রিসেন্টলি তৈরি হয়েছে সেখানে বলা আছে যে 3 কিলোমিটারের কম এরকম ট্রিপের সংখ্যা ঢাকা শহরের 76%। এখন আপনি কল্পনা করে দেখেন, ম্যাক্সিমাম। অর্থাৎ আমরা যদি
এই ফুটপাতটাকে ব্যবহার করতে পারি, আমাদের কিন্তু ট্রান্সপোর্টের উপর নির্ভরতা অনেকাংশে কিন্তু কমে যায়। এবং এটাই কিন্তু এক্সপেক্টেড, আধুনিক নগর পরিকল্পনায় বলে যে ফুটপাতটাকে অনেক বেশি সুন্দর, নিরাপদ এবং আরামপ্রদ করা। দর্শক কাছের প্রশ্নটা নেই, সেখানে কন্টিনিউ করবো আপনার সঙ্গে। হ্যালো দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আমার পক্ষ একটা অনেক সরকার ক্ষমতায়, তাদের লোকজন ওই যে ফুটপাত দখল করছে। গত আমাদের বিএনপি ছিল, খোকা সাহেবের লোকজন দখল করে বইছে। এর আগে জাতীয় পার্টি ছিল, যে ওনাদের লোকজন এখানে দখল করে বইছে। তো এই ফুটপাত আমাদের কথা বলা হয়েছে আমাদের জনগণ, যেমন ওসমানী উদ্যানে যে মুক্তিযোদ্ধা ক্রিয়া মিলনের আছে, এটা কিন্তু সব আমলে যখন যে সরকার প্রধান আছে তার ছবি টাঙ্গাইয়া ফেন্সিডিল, হিরোইন, সেই ফুটপাত দখল করে। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আসলে যারা ক্ষমতায় যায় তারাই ফুটপাত দখল করে, তারাই প্রভাবশালী, তারাই ফুটপাত দখল করে রাখে এবং তাদেরকে উচ্ছেদ করা যায় না। এটির উত্তর কি আপনি একটু দেবেন কি? না, পরিকল্পনার মধ্যে আছেন, মানে এটা অনেকাংশে রাজনৈতিক একটা বক্তব্য, এটা রাজনৈতিক একটা বিষয়, এটা রাজনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন। আমরা যেটা পরিকল্পনার বিষয় বলে মনে করি, যেভাবে আমরা মনে করি আইডিয়াল হওয়া উচিত, সেই কথাগুলো দিকে আমি বেশি জোর দেব। আমরা আলোচনা করছিলাম যে ফুটপাতগুলোর এখন যে বেদখল হয়ে থাকা অবস্থায়, এখান থেকে কিন্তু আমাদের পরিত্রাণ পেতে হবে। মাননীয় মেয়র মহোদয় যেভাবে তার অঙ্গীকারের কথা বললেন এবং শক্ত একটা অবস্থানের কথা বললেন, সেখান থেকে আমরা এটা কিন্তু খুব নিশ্চিত যে উনি এই ফুটপাতে যেই হকাররা আছেন এবং বিশেষ করে হকাররা যেই অংশগুলোকে দখল করে আছেন, তার একটা বক্তব্যের মধ্যে আছে প্রতি ইঞ্চি রাস্তা বেদখল রাস্তাকে মুক্ত করা হবে। 1 ইঞ্চি জায়গাও বেদখল রাখবেন না, মুক্ত করবেন। কালকে প্রেস কনফারেন্সে উনি বলেছেন ওটা। তো এটাই মানে যদি হয় তাহলে আমরা মানে মনে করি যে এটা ঠিকই আছে। তবে এটার সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে হকারদেরকে পুনর্বাসনের ব্যাপারটা, কেন পুনর্বাসন করতে হবে সেই প্রশ্নটা চলে আসবে। কারণ এই ফুটপাতে তো সরকার বসায়নি যে তুমি এখানে বসো, তাহলে আমি এখন উচ্ছেদ করলে আমি কেন পুনর্বাসন দেবো, এটা একটা প্রশ্ন। কিন্তু একজন দর্শক আছে, একটু প্রশ্নটা নেই। হ্যালো দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হ্যালো, জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে ফুটপাত তো আছেই, জনগণের যন্ত্র, এর সাথে রাস্তাটাও সিটি কর্পোরেশনের, রাস্তার ভিতরে অর্ধেক রাস্তা দখল করে রাখে গাড়ি পার্কিং এ, এবং নির্মাণ সামগ্রী তো আপনারাই আলাপ করতেছেন এবং ফুটপাত নিয়ে আলাপ করতেছেন। এবং সিটি কর্পোরেশনের রাস্তাটা, প্রত্যেকটা রাস্তা দেখা যায় গাড়ি অর্ধেকের মতো দখল করে রাখে গাড়ি পার্কিং। এটা নিরসনের ব্যবস্থা কি আছে কি আপনাদের কাছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। হ্যাঁ, যে আলোচনাটা যেখানে ছিল সেখানে হচ্ছে যে ইনফর্মাল অ্যাক্টিভিটিস, অপ্রাতিষ্ঠানিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশে খেয়াল করবেন বিভিন্ন রিসার্চে আমরা দেখি যে অপ্রাতিষ্ঠানিক যে ইনফর্মাল অ্যাক্টিভিটিস একটা বিরাট কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে আছে। প্রায় 60% অর্থনৈতিক কর্মকাণ্ড এই খাতে আছে, তার মধ্যে একটা অংশ হচ্ছে হকার। তো সুতরাং এর কন্ট্রিবিউশনকে কিন্তু অস্বীকার করা যাবে না। আর এই যে হকারের যেই বিষয়টা ঢাকা শহরে আমরা অতিমাত্রায় দেখি, তার কিন্তু কিছু কারণ আছে, সেই কারণগুলোতে কিন্তু যেতে হবে। তা না হয় যেটা মেয়র মহোদয় বললেন যে সকালে উচ্ছেদ করে বিকেল বেলা আবার সেখানে বসে পড়ে, এটা অবভিয়াস হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে যে এখন আমাদের যে শহরে, বাংলাদেশের যে শহরগুলো যেভাবে গড়ে উঠেছে, আপনি দেখবেন যে ঢাকা সিটি একটা মনো সেন্টার হিসাবে পরিচিত, এত বড়, তার সেকেন্ড সিটি যেটা চট্টগ্রাম, তার অর্ধেকেরই কম জনসংখ্যা সেখানে আছে। তারপরেগুলো অবস্থা কিন্তু আমরা জানিই না। অর্থাৎ 324টা যে পৌরসভা আছে, এই 324টা পৌরসভার দিকে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে। শুধুমাত্র ঢাকাকে নিয়ে আমরা যত বেশি ব্যস্ত থাকবো, ঢাকার সমস্যা সমাধান করতে চাইবো, আসলে ঢাকার সমস্যা সমাধান হবে না। ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছেন যে সবাই আসলে চাকরির জন্য বা যে কোনো পেশার জন্য ঢাকার দিকেই মনোযোগী হচ্ছে, এই কারণে আসলে এটার ভার আরো বাড়ছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসে, তারপর আমরা আলোচনা কন্টিনিউ করবো। আসলে ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকবেন। স্বাগত আবারও মুক্ত চিন্তায়। আমরা আজকে কথা বলছি যে বিষয় নিয়ে, সে বিষয়টি হচ্ছে ফুটপাত তুমি কাঠ। কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স সাধারণ সম্পাদক ডক্টর আক্তার মাহমুদ। আমরা তার সঙ্গে আলোচনা শুরু করার আগে আবারও যাচ্ছে একটা প্রতিবেদন দেখব।
হকারদের বিষয়ে একটি প্রতিবেদন আছে আমাদের আদিত্য আরাফাতে, সেটি দেখে তারপর আমরা আলোচনা কন্টিনিউ করব। গত 6 বছর ধরে রাজধানীর বাইতুল মোকাররমের পেছনের রাস্তার পাশে কাপড় বিক্রি করছেন বেলায়েত হোসেন। তার দোকানের কয়েক গজ সামনে গুলিস্তানে হকার উচ্ছেদের ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন বেলায়েত। হকার সমিতিগুলোর দাবি, রাজধানীর প্রায় 2.5 লাখ হকারের মধ্যে শুধু গুলিস্তানেই হকারের সংখ্যা প্রায় 30,000। গত বৃহস্পতিবার গুলিস্তানে উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের দফায় দফায় সংঘর্ষ হয়। হকারদের অভিযোগ, উচ্ছেদের নামে তাদের মারধর ও দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এই যেখানে বৈশা বৈশা দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু বসার স্থান নাই, 3 বেলা ঠিকভাবে খাওয়ারও খবর নাই, দোকানপাট না লাগাইতে খামু কিভাবে। বৃহস্পতিবারে যে ইটা করছে হঠাৎ, আগেও কোনো আওয়াজ দেয় নাই, আমাদের আওয়াজ দিল তো আমরা দোকানপাট উঠে চলে যেতে পারতাম। দোকান লাগাম খালি চোখে নিয়ে বসে রয়েছি, দোকান নামে যে আমাদের 1 পিস মাল নাই, আমরা কিভাবে কি করব? আমাদের কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি এখনো। রাজধানীর নীলক্ষেত থেকে গাউসিয়া নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত রাস্তার দুপাশে রয়েছে কয়েক হাজার হকার। এসব এলাকায় উচ্ছেদ অভিযান চললেও একই স্থানে আবার বসছেন হকাররা। নগর পরিকল্পনাবিদদের মতে, সঠিক পরিকল্পনা থাকলে হকার সমস্যারও সমাধান সম্ভব। উন্নত দেশগুলোতেও রয়েছে রাস্তার পাশে হকার বসার বৈধতা, তবে সেখানে ফুটপাত অনেক বড় হলেও বাংলাদেশে সে প্রেক্ষাপট নেই। পুনর্বাসন করার সময় খেয়াল রাখতে হবে যে হকাররা যেখানে যাচ্ছে সেই জায়গাটায় তাদের বেচা বিক্রি হবে কিনা, অর্থাৎ ওইখানে যারা প্রসপেক্টিভ বায়ার্স তারা আদৌ যায় কিনা। কেননা এই মানুষগুলো হাঁটতে হাঁটতে কেনে, সেই মানুষগুলোকে যদি দূরে এক জায়গায় দেন, সেখানে সে গাড়ি করে ডিসাইড করে সেখানে যাবে না। ভ্যান্ডারদের জন্য একটা প্লাজা করতে পারি, একটা খোলা উন্মুক্ত জায়গা করতে পারি, যেখানে তারা বসে বিভিন্ন জিনিস বিক্রি করবে। নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। আলোচনার মাধ্যমে হকারদের কর্মসংস্থান নিশ্চিত করে নিতে হবে সঠিক পরিকল্পনা। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। একজন দর্শক আছে আমাদের সঙ্গে, আমরা প্রশ্নটা নেব। হ্যালো দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নোয়াখালী থেকে বলছিলাম। জি জি বলুন। আমার প্রশ্নটা হলো যে হকার তো যেভাবে হকারকে উচ্ছেদ করতেছে, তো হকার তো এদেশের জনগণ, এদেশের মানুষ। সরকার কাজের জন্য, কার জন্য? সরকার তো এদেশের জনগণ, মানুষের জন্যই। এখন দেখা গেছে হকারদেরকে এভাবে মারধর, এভাবে উচ্ছেদ করে, তাহলে হকারদেরকে তো একটা কর্মসংস্থানের বাসস্থানের একটা ব্যবস্থা করে, ঢাকার যে সাইডে হোক এক সাইডে একটা ব্যবস্থা করে দিলে ওরা তো একটা কর্মসংস্থানে ঢুকতে পারে। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আসলে তাদের পুনর্বাসন নিয়ে আপনার কথা বলছেন, যেটি নিয়ে প্রতিবেদনও করলাম, এবং ডক্টর আক্তার মাহমুদ তুনিও বলার চেষ্টা করেছিলেন বিরতিতে যাওয়ার আগে। সেটি নিয়ে যদি একটু পরিষ্কার করতেন। এই যে পুনর্বাসনের কথাগুলো আসছে, হকারদের যে অবদান অর্থনীতিতে রয়েছে, ফ্লোটিং অবদান, সেটি অবশ্যই অনস্বীকার্য। কিন্তু আমি যেটা প্রশ্ন করার চেষ্টা করেছিলাম যে পুনর্বাসনের প্রশ্নটি কেন আসবে? হ্যাঁ, মানে এখন বিষয়টা হলো যে তারা যে আজকে মানে এসে এখানে হকার হলেন, এটা কোনো না কোনো আমাদের রাষ্ট্রের একটা নীতির সিদ্ধান্তের কারণে হয়েছে। তারা আজকে যে প্রান্তিক জনগণ বা ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে। সুতরাং রাষ্ট্র কিন্তু সেই জায়গা থেকে ওটাকে অস্বীকার করতে পারবে না এবং সেখান থেকে দায়ও এড়াতে পারবে না। আর যেহেতু তারা এখানে জীবন এবং জীবিকার কারণে ঢাকা শহরে এসছে এবং সেটা করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে, সেখানেও কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যায়। আর এই ধরনের হকার যখন উচ্ছেদ করা হয়, তখন কিন্তু পুনর্বাসনের কথাটা কিন্তু চলে আসে। আমরাও চাই সেটা পুনর্বাসন হোক। পুনর্বাসনের শুরুতে যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে যে হকারের একটা রেজিস্ট্রেশন প্রয়োজন। যে কোনো জায়গায় পৃথিবীতে যত বড় শহরে আপনি দেখেন না কেন, সেখানে যখন হকারের ব্যবস্থা থাকে সেখানে অবশ্যই একটা রেজিস্ট্রেশন প্রয়োজন হয়, কতজন হকার সেখানে কাজ করে। একটা বিষয় হচ্ছে যে এই হকারের এই রেজিস্ট্রেশনটা হবে খুবই সাময়িক সময়ের জন্য, প্রতি বছরে যেন এটা রিনিউয়াল হতে পারে তার সেজন সুযোগ থাকে, এবং সিটি কর্পোরেশন সেখান থেকে যেন একটা ইনকাম তারা করতে পারে। সেটা নামমাত্র অল্প পরিমাণে হলেও সেই ফিজটা যেন থাকে। তাহলে রেজিস্ট্রেশনটা হলো, ফিজটা পাওয়া গেল, এবং সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব। ঠিক আছে, আপনি যেটা বললেন সেটা খুব পরিষ্কার, কিন্তু হকাররা কিন্তু বিনা পয়সায় ওখানে ব্যবসা করে না। না, সেটা হচ্ছে একেবারেই আনসিন মানি। সেটাকে কোনোভাবেই আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে মানে ফর্মালি
আনতে পারছেন না। কিন্তু সিটি কর্পোরেশন যদি এরকম রেজিস্ট্রেশন ব্যবস্থা করে এবং সিটি কর্পোরেশন যদি ধরেন 10 টাকা করে নেয় প্রতি মাসে একজনের কাছ থেকে এবং সে যদি রাস্তার পাশে বসে, তাহলে এই যে চাঁদাটি তাদেরকে দিতে হয়, পুলিশকে বলি, প্রভাবশালী কাউকে সেটা বলি, থেকে অন্তত মুক্ত পাওয়া যাবে কি? যাওয়া তো উচিত। তা না হয় তিনি কেন এই মানে তার কাছ থেকে রেজিস্ট্রেশন ফিজটা নেবেন এবং তার দায় দায়িত্ব নিতে হবে। এটা মানে নিলে কিভাবে নিতে পারেন আমি একটু বুঝিয়ে বলি। যেমন হলিডে মার্কেট আছে, অনেক দেশে হলিডে মার্কেট আছে, কোনো রাস্তা আছে কোনো একটা বিশেষ সময়ে দেখা যায় যে ওই সময় কম ব্যবহৃত হয় অথবা ব্যবহৃত হয় না। তো ওরকম টাইম দেখে পরিকল্পনা মাফিক বিভিন্ন স্থানে, সব একটি জায়গায়, শুধু মতিঝিল নয়, শুধুমাত্র ফার্ম গেট নয়, বিভিন্ন এলাকায় বিভিন্ন দিনে এই হকারদের বসার সুযোগ করে দেয়া যেতে পারে, অপেক্ষাকৃত কম যেখানে রাস্তা ব্যবহৃত হয় সেরকম জায়গাগুলোতে। এছাড়াও বিভিন্ন জায়গায় যেমন সরকারি খাসল্যান্ড আছে যেগুলো বিভিন্ন নোডের কাছাকাছি, সেরকম জায়গাগুলো থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে। হলিডে মার্কেটের ব্যাপারে আমি আসবো আপনার কাছে আবার। একজন দর্শক আছে, একটু প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সীতাকুণ্ড থেকে, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। আমি যেটা বলতে চাইছিলাম, ওই যে ফুটপাত যেখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম ঢাকায় গিয়ে, ওখানে একমাত্র যানজটের কারণ হচ্ছে যে ফুটপাত দখলকারী। ওরা এলোপাতে গাড়ি দাঁড় করে, গাড়িতে করে তরকারি বিক্রি করে, গাড়িতে করে আমরা জিনিসপত্র বেচে বিক্রি করে। দেখলাম যে ওই যে সিটি কর্পোরেশনের একটা ডাস্টবিন ব্যবহার করতেছে। তো বললাম যে আপনি এই জিনিসটা ব্যবহার করতেছেন, যেহেতু সরকারি জিনিস আপনি কেন ব্যবহার করতেছেন? তো বললাম ওইটাকে পানি নিয়ে তরকারি দিয়ে ওখান থেকে পানি ব্যবহার করতেছে ওই ডাস্টবিনে। কিন্তু ওনাকে বললাম যে আপনি মুরব্বী মানুষ। জি আপনার কথাটি বুঝতে পেরেছি। ফুটপাত দখল করে যে ব্যবসা হচ্ছে, যানজট হচ্ছে, সেখানে ব্যবসা করছে এবং পাশাপাশি গাড়ি রাখছে, সে কারণে যানজটটি বাড়ছে। আমি ওনার কথাটা একটু রেশ ধরে একটু বলে তারপর আমরা আগের কথায় ফিরে আসি। সেটা হচ্ছে যে মানে ঢাকা শহরে রাস্তার পরিমাণ কম, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, সুতরাং এটা নতুন কোনো আলোচনা নয়। সুতরাং আমাদের এই রাস্তাকে কিন্তু ফ্রি করতেই হবে, এটাতে আমাদের কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। আমাদের অনেক রাস্তাই আছে যেখানে 30 থেকে 40%, কখনো 45% রাস্তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আমরা ব্যবহার করতে পারি না নানা কারণে। ওই যে ভদ্রলোক কথা বললেন, সেখানে গাড়ি পার্কিং করে, তারপর হকাররা সেখানে ব্যবসা করে, নানা জাতের দখলদারিত্বের মধ্যে থাকে। আমাদের এই ফুল ক্যাপাসিটিতে অল্প রাস্তা, আমরা ফুল ক্যাপাসিটির রাস্তা ব্যবহার করতে চাই, তা না হয় কিন্তু আমরা অল্প রাস্তা ফুল ক্যাপাসিটি অনুযায়ী ব্যবহার করতে চাই। যেটা আগে বলছিলেন যে আমি একটু হলিডে মার্কেট নিয়ে বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার নামক একটি যন্ত্র এসেছিল আমাদের এখানে, হঠাৎ করে 2 বছরের উপরে ছিল, এবং তারা কিন্তু এরকম ফুটপাতে অবৈধ হকারদেরকে উচ্ছেদ করে হলিডে মার্কেট কিছু তৈরি করেছিল, এবং সেই হলিডে মার্কেটগুলো এখনো চলে এবং সেই মার্কেটগুলো কিন্তু এখন স্থায়ী মার্কেটের রূপ নিয়েছে। এটির সমাধান কি? না, সেগুলো তো তদারকির ব্যাপার, সেগুলো হচ্ছে ব্যবস্থাপনার ব্যাপার। আপনার মানে বিভিন্ন অঞ্চলে, ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডে এরকম যদি ব্যবস্থা থাকে যে হলিডে মার্কেট হবে বা নির্দিষ্ট সময়ের জন্য হকারদের জন্য ব্যবস্থা করা হবে, তাহলে কিন্তু আপনি কেন্দ্রগুলোতে যেই হকারদের ভীষণভাবে অনেক পরিমাণের হকার দেখা যায়, সেটা কিন্তু কমে আসবে এবং সেটা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে চলে আসবে। আপনি যে কোনো পদক্ষেপ নেন না কেন, সেটা যদি সঠিকভাবে ব্যবস্থা না করতে পারেন এবং তদারকিটার মধ্যে না রাখতে পারেন, তাহলে সেটা অবশ্যই মুখ থুবড়ে পড়বে এবং একটা সময় এটা কাজ করবে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা সবসময় মনিটরিংয়ের করার বিষয় আছে। আরেকটা কথা মেয়র মহোদয় বলছিলেন যে জরিমানার ব্যাপার, আমি এটা নিয়ে বেশ কয়েক জায়গায়ও বলেছি যে আমাদের ফুটপাতগুলো বেদখল হয়ে যাওয়া ফুটপাতগুলোকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে ভালো ইনস্ট্রুমেন্ট হচ্ছে রেগুলারলি মনিটর করা, একদম নিয়মিতভাবে মনিটর করতে হবে এবং এটার জন্য জরিমানা করতে হবে। তিনি বলছিলেন যে জরিমানার পরিমাণ কম, বাড়াতে হবে। বাড়ানোরও কোনো প্রয়োজন নেই, যেই পরিমাণ জরিমানা এখনও করা যায় সেই জরিমানাতেই কাজ হবে, তবে রেগুলারলি হতে হবে। এমন না যে আজকে করলাম আর 3 মাসের কোনো খবর নেই, তাহলে কিন্তু এই সুযোগটা তারা নিতেই থাকবে। সুতরাং আমার কথা হচ্ছে যে আমাদের সুষ্ঠু পরিকল্পনা, তদারকি, এটা যেন সবসময় থাকে। জি, হকারদের যে পুনর্বাসন নিয়ে বললেন আপনি, রেজিস্ট্রেশন প্রথা এবং সেই পুনর্বাসনের বিষয়টা করার জন্য সিটি কর্পোরেশন মাঝে মাঝে বলতে পারে যে আমাদের এত লোকবল নাই,
সেটা আমরা করতে পারি না। বা আমি যদি বলি যে হকারদের কথা বাদ দেন, ঢাকা শহরে 2 সিটি কর্পোরেশন মিলে বলা হয় যে 1 লাখের মতো রিকশার রেজিস্ট্রেশন দেওয়া আছে, চলে 10 লাখের মতো, সেটি পর্যন্ত কন্ট্রোল করা যায় না। সেখানে মানুষের এই রেজিস্ট্রেশন প্রথা করে কতটুকু কন্ট্রোল করতে পারবে? দেখেন, এই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো মানে যে কথাগুলো বলে যে আমাদের লোকবল নেই, বাংলাদেশে প্রচুর লোক আছে, বাংলাদেশে প্রচুর দক্ষ জনগোষ্ঠী আছে, মানে সঠিক ওই কাজের জন্যই শিক্ষায় শিক্ষিত জনগণ আছে। সুতরাং লোকবল নাই এই কথাটা বলে আমার মনে হয় পার পাওয়া যায়। লোকবল কেন নেওয়া হয় না আমি জানি, ওনারা বলবে দীর্ঘ ব্যুরোক্রেটিক প্রক্রিয়া, সংস্থাপন মন্ত্রণালয়ে যায়, ফাইন্যান্স মিনিস্ট্রিতে যায়, পদ পাওয়া যায় না, রিক্রুটমেন্ট হয় না। এগুলো মানে শহরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা একটা দক্ষ শহর চাই, একটা কার্যকরী শহর চাই। সেটার জন্য আমাদের যদি মেয়ররা যদি অঙ্গীকারবদ্ধ হন, ভালো লিডারশিপ যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই এটা কোনো মানে সমস্যা হতে পারে না, সমাধান হতে পারে। জি, আমি একটি প্রশ্ন জনাব সাইদ খোকনকে করেছিলাম, সেটি হচ্ছে যে ফুট ওভারব্রিজগুলো ওঠা এবং নামার পথগুলো ফুটপাত দখল করে করা হয়েছে, এবং ফুটপাত দখল করে এরকম নয় যে একেবারে আপনি যেখানে বসে আছেন, আমাদের যে স্টুডিও, তার নিচে নামলে একটা ফুট ওভারব্রিজ পাওয়া যাবে, যেটি দুই পাশে ফুট ওভারব্রিজের নিচে আবর্জনার স্তূপ। জি, এরকম বেশ কিছু ফুটওভারের ছবি আমি কিছুদিন আগেই তুলেছিলাম। আপনি দেখবেন যে শাহবাগ থেকে বাংলা মোটর যেতেও একটা ফুটওভার পরে, যেটা হচ্ছে পুরো ফুটপাতটা দখল করেই এখন পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দিয়ে লেখা আছে বাংলাদেশ পুলিশ শাহবাগ থানার, কেন কি কিছু জানি না, কিন্তু এটা মেইন সড়কের উপর দিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। হ্যাঁ, মানে এই বিষয়টা আমি নিজেই সিটি কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তারও দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিনি আমার কাছে যেভাবে বলেছিলেন যে আপনারা তাহলে একটা সমাধানের একটা পথ আমাদেরকে দেখান। তো আমি মনে করি যে এই একটা বিষয় হচ্ছে যে আমরা ফুটপাতটাকে ক্লিয়ার করতে চাই, মানুষকে হাঁটতে দিতে চাই এবং প্রশস্ত ফুটপাত চাই। এখন এই সমস্যাটা বিশেষ করে সাইট স্পেসিফিক, প্রত্যেক সাইটে একই অবস্থা না, তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে পরিকল্পনা করতে হবে। বিশেষত এটা ওনারা যেটা বলেন যে আমাদের সাইডে কোনো স্পেস নেই, আমাদের কোনো উপায় থাকে না, এটার জন্য সবচাইতে ভালো পদ্ধতি হতে পারে ওই ফুটপাতটা যেই জায়গাটা অবস্থান, সেই জায়গার পাশে যিনি প্লট আছেন তার সাথে নেগোশিয়েট করা, তার কাছ থেকে একটু জায়গা চেয়ে নেওয়া, থেকে জায়গা চেয়ে নেওয়া। আর একটা হচ্ছে ডিজাইনিং এর মধ্যে কোনো পরিবর্তন এনে এই সমস্যার সমাধান করা যায় কিনা। আমরা দেখেছি এটা যায়, এটা সম্ভব। তবে বটম লাইন হচ্ছে যে ফুটপাতকে কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, মানুষকে হাঁটতে দিতে হবে। আমরা খুবই রিসেন্টলি একটা স্টাডি করেছিলাম, সেই স্টাডিটার নাম ছিল এরকম, নারী সংবেদনশীল নগর পরিকল্পনা। এখন ঢাকা শহর যেখানে সবল পুরুষের জন্যই নগরী নয়, সেখানে নারীদের জন্য তো আরো দূর কি, তাই না, আরো অনেক অনেক দূরের বিষয়। তো আমরা যদি নারীর সংবেদনশীল নগর পরিকল্পনার বিষয়টি মাথা রেখে যদি করতে পারি, সেটা আমাদের সকলের জন্য একটা ভালো নগরী হতে পারে। মানে নারীদের আমরা যে সার্ভেটা করেছিলাম, সেখানে যে ফাইন্ডিংসগুলো আমরা পেয়েছি, তারা রাস্তায় ফুটপাতে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। পুরুষ যেখানে করে না সেখানে নারী করবে কি? করবে, প্রশ্নই ওঠে না সেখানে। অবশ্যই ডক্টর আক্তার মাহমুদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। সিটি কর্পোরেশনে কেউ যদি থাকতো বা প্রশাসনে কেউ থাকলে অবশ্যই একটু প্রশ্নগুলোর স্পেসিফিক উত্তর পেতাম। তাহলেও তারপরেও আমাদের সঙ্গে মাননীয় মেয়র যুক্ত হয়েছিলেন টেলিফোনে। তিনি বলেছেন, তিনি আসার কথা বলেছেন, তিনি তার শক্ত অবস্থানের কথা বলেছেন যে ঢাকার 1 ইঞ্চি জায়গাও তিনি ফুটপাতের দখল থাকতে দেবেন না, দখলমুক্ত করবেন। আমরা আশায় থাকলাম অবশ্যই দখলমুক্ত করে এই ফুটপাতটি, যেটি ডক্টর আক্তার মাহমুদ বলার চেষ্টা করলেন যে একটি সুস্থ সুন্দর চলাচলের উপযোগী ফুটপাত এবং শহর চাই আমরা, সেটার অপেক্ষায় থাকলাম। আপনারাও থাকবেন, সবসময় থাকবেন ডিবিসি নিউজের সঙ্গে, এবং আগামীকাল মুক্ত চিন্তায় অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো। এর পরপরই 9টার সংবাদ নিয়ে আসছেন নবনীতা চৌধুরী।